যে আকাশ বহু পথের অগণিত সুড়ঙ্গের পর্ব 2। শপথ বহু পথ বিশিষ্ট আকাশের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আকাশ বহু পথের অগণিত সুড়ঙ্গের শিরোনামীয় ভিডিও দ্বিতীয় পর্বে পবিত্র কোরআনের আলোকে মহাকাশ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ আলোচনার বরকতময় এই মজলিসে আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আরও একবার। সূরা যারিয়াতের 7 নম্বর আয়াতের আলোকে এই ভিডিওর প্রথম পর্বে আমরা বহু পথ বিশিষ্ট মহাকাশের আলোচনায় আমাদের সূর্য, সূর্যের আওতাধীন সমস্ত গ্রহ উপগ্রহ এবং আমাদের সৌরজগতের আভ্যন্তরীণ বিশাল অ্যাস্টেরয়েড বেল্ট, সৌরজগতের বাইরে স্থিত ও সৌরজগতের চেয়েও প্রায় দ্বিগুণ আয়তনের কাইপার বেল্ট এবং কল্পনাতীত বিশাল ওট ক্লাউডের বিভিন্ন অবজেক্টের বিশদ বিবরণের সাথে সাথে সমস্ত বস্তুর কক্ষপথ সম্পর্কে আলোচনা দ্বারা বহু বস্তুর বহু গতিপথকে নির্ণয়ের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে বুঝতে পেরেছি যে এই আকাশ বহু পথের এবং এর দ্বারা পবিত্র কোরআনের বাণীর বিজ্ঞান ভিত্তিক গুরুত্বের সাথে সাথে কোরআনের ধ্রুব সত্যতার প্রমাণ পেয়েছি। যারা এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনার প্রথম পর্বটি মিস করেছেন তারা উপরের আই বাটনটি ক্লিক করে কিংবা নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। তো এবার আমরা আমাদের সৌরজগৎ থেকে বের হয়ে আমাদের গ্যালাক্সির মধ্যে স্থিত আরও বিভিন্ন মহাকাশীয় পথ তথা মহাকাশীয় অন্যান্য অবজেক্ট সমূহের গতিপথ সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টার মাধ্যমে পবিত্র কোরআনে বর্ণিত শপথ বহু পথ বিশিষ্ট আকাশের আয়াতের তথা মহান আল্লাহ তাআলার অমোঘ বাণী বা আল্লাহ তাআলার কর্তৃক মানবজাতিকে জ্ঞানার্জনের নিমিত্তে প্রদত্ত মহাকাশ বিজ্ঞানের সূক্ষ্ম সূত্রের বিশ্লেষণ করে আরও একবার মহামহিয়ান আল্লাহ তাআলার সৃষ্টি জগৎকে বিচরণের মাধ্যমে আল্লাহ তাআলার অসীম কুদরত ও সৃষ্টি কৌশল সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম পর্বে আমরা জেনেছি আমাদের সূর্য তার বিশাল সৌরজগৎকে সাথে নিয়ে মিল্কি ওয়ে গ্যালাক্সির চতুর্দিকে প্রতি 2.5 কোটি বছরে একবার তার জন্য নির্ধারিত কক্ষপথ সোলার এপেক্স ধরে প্রদক্ষিণ করে আসে। আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সিতে আমরা বা আমাদের সূর্য একা নই, বরং আমাদের সূর্যের মতো আরও হাজার হাজার কোটি নক্ষত্রের একটি গুচ্ছ সংগঠন হল এই মিল্কি ওয়ে গ্যালাক্সি, যার প্রমাণ রাতের আকাশে ফুটে থাকা অগণিত নক্ষত্র সম্ভার। আরও বিস্ময়ের ব্যাপার হলো রাতের আকাশের চতুর্দিকে যে অনন্ত বিশাল নক্ষত্র সমুদ্রের বেলাভূমিতে বিছিয়ে থাকা বালুকা রাশির মতো নক্ষত্র রাশি আমরা দেখতে পাই, তার শুধুমাত্র মিল্কি ওয়ে গ্যালাক্সির এই অংশটিকেই কেবলমাত্র দেখতে পাই। চিহ্নিত অংশটি কত ক্ষুদ্র তা খেয়াল করুন। অথচ মহাকাশ বিজ্ঞানীরা জানাচ্ছেন এই অংশে থাকা বা রাতের আকাশের চতুর্দিকে থাকা যে তারকা রাশি আমরা দেখতে পাই সেগুলোকে যদি আমরা গুনতে যাই তাহলে প্রতি সেকেন্ডে একটি করে তারা গুনলেও এই অংশটির তারকাসমূহ গুনে শেষ করতে আমাদের সময় লাগবে 3000 বছর। সুবহানাল্লাহ। এখানে বলে রাখি, আমরা রাতের আকাশের চতুর্দিকের সবগুলো তারকা হিসেবে যে অংশটি দেখলাম তাতে দেখা যাচ্ছে এটি মিল্কি ওয়ে গ্যালাক্সির একটি ক্ষুদ্র বাহুর ক্ষুদ্র একটি অংশ মাত্র। তাহলে এবার আপনি চিন্তা করুন কত বিশাল আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সি, আর মিল্কি ওয়ের গ্যালাক্সির নক্ষত্র সমুদ্রের আরও কত বিশাল অংশ আমাদের দৃষ্টিসীমার বাইরে বা চোখের আড়ালে রয়ে গেছে। মিল্কি ওয়ে একটি স্পাইরাল গ্যালাক্সি বা সর্পিল ছায়াপথ, যার কারণে এর অনেকগুলো বাহু রয়েছে। আমাদের সৌরজগৎ কিংবা আমাদের সূর্য মিল্কি ওয়ের সবচেয়ে ছোট বাহুটিতে অবস্থান করছে, আর এই সবচেয়ে ছোট বাহুটির নাম অরিয়ন আর্ম। মহাকাশ বিজ্ঞান প্রদত্ত সর্বশেষ সমীক্ষাগত তথ্য অনুযায়ী এই মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই বা তার সবগুলো বাহুতে রয়েছে তো আভ্যন্তরীণ গ্রহ, উপগ্রহ, ধূমকেতুর পাথর এবং গ্রহাণু। এদের মাধ্যমে জেনেছি আকাশ বহু পথের। আরও জেনেছি আমাদের সৌরজগতের ভেতরে অবস্থিত বিশাল পাথর প্রাচীর অ্যাস্টেরয়েড বেল্ট সম্পর্কে, যেখানে রয়েছে অগণিত পাথর আর ধাতুখণ্ড। এই অ্যাস্টেরয়েড বেল্টে ক্ষুদ্র নুড়ির আকার থেকে শুরু করে প্রায় প্রমাণ সাইজের গ্রহ আকারের পাথরখণ্ড পর্যন্ত রয়েছে। এরপরে সৌরজগতের বাইরে অ্যাস্টেরয়েড বেল্টের চাইতে 20 গুণ বড় এবং আমাদের সৌরজগতেরও প্রায় দ্বিগুণ আয়তনের কাইপার বেল্ট সম্পর্কে জেনেছি। এবং এরপরে আরও জেনেছি অকল্পনীয় বিশাল ওট ক্লাউড সম্পর্কে, যে ওট ক্লাউডের
কেন্দ্রে থাকা আমাদের সৌরজগৎ যেন একটি ক্ষুদ্র সরিষাদানা আকারের। এখন এই পর্বে এসে প্রথম পর্বের বিষয়গুলোর পুনরায় সংক্ষিপ্ত আলোচনার কারণ হলো, দেখুন, এই সব কিছুই আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির প্রায় 40,000 কোটি নক্ষত্রের শুধুমাত্র একটি নক্ষত্রের, অর্থাৎ আমাদের সূর্যের আওতাধীন এলাকার আভ্যন্তরীণ অবজেক্ট। তাহলে এবার ভাবার বিষয় যে যদি শুধুমাত্র একটি নক্ষত্রের আওতাধীন এত বিশাল এলাকা থাকে এবং এত অকল্পনীয় অবজেক্টকে একটি নক্ষত্র তার আওতাধীন কিংবা তার অভিকর্ষ বল দ্বারা আবদ্ধ রাখতে পারে এবং এগুলো প্রতিনিয়ত নিরাপদ দূরত্বের থেকে সম্পূর্ণ সংঘর্ষহীনভাবে নক্ষত্রটিকে প্রদক্ষিণ করতে থাকে, তাহলে 40,000 কোটি নক্ষত্রের প্রত্যেকেই তাদের জন্য নির্ধারিত কক্ষপথ ধরে কন্টিনিউয়াসলি বিলিয়ন বিলিয়ন বছর ধরে মিল্কি ওয়ের গ্যালাক্সির কেন্দ্রকে প্রদক্ষিণ করে চলেছে। তাহলে ভাবুন তো, এই মিল্কি ওয়ে গ্যালাক্সি কত শত বিলিয়ন কোটি অবজেক্টের পথের সমাহার, আর আল্লাহ তাআলার বাণী কতটা সত্য ও বিজ্ঞানসম্মত। আমাদের দৃশ্যমান পুরো আকাশ তো মিল্কি ওয়ে গ্যালাক্সির কাছে কত ক্ষুদ্র তা আমরা একটু আগেই জেনেছি। তাহলে এই মুহূর্তে এখানে আরও একটি বিষয় আমাদের সামনে দাঁড়িয়েছে। অনুমান করুন তো সেই বিষয়টি কি? সেই বিষয় হলো সূরা জারিয়াতের 7 নম্বর আয়াতে আল্লাহ যে বহু পথ বিশিষ্ট আকাশের কথা বলেছেন তা আমাদের খোলা চোখে দেখা সেই দুনিয়ার আকাশ নয়। আল্লাহ তাআলার শপথকৃত আকাশ আরও বিশাল, কারণ আমাদের দৃশ্যমান আকাশ তো এই বিশাল মহাকাশের একটি ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, মিল্কি ওয়ে গ্যালাক্সির সবচেয়ে ক্ষুদ্র বাহু এবং মাত্র 80 কোটি নক্ষত্রের একটি গুচ্ছাংশ তথা অরিয়ন আর্মের একটি ক্ষুদ্রাংশ মাত্র। আপনি কি আল্লাহকে হৃদয় দিয়ে অনুভব করতে পারছেন না? তার বিশালতা ও সৃষ্টির দক্ষতা নিয়ে আপনি ভাবুন তো, আমাদের কি সেই কল্পনা শক্তি রয়েছে? কত রঙের সমাহার এই আকাশ, কত অগণিত বৈচিত্র্যের, বৈশিষ্ট্যের ও বস্তুর সমাহার এই আকাশ, কত হাজারো বস্তুর চলনের, জীবন ধারণের আধার এই মহাকাশ। সেভাবে চিন্তা করে যদি আকাশের দিকে চোখ রেখে যাই, তাহলে বিশ্বের ঘোর যেন কাটে না, চোখ যেন আকাশ থেকে সরে যেতে চায় না। আমাদের চোখে আকাশে দৃশ্যমান অতি ক্ষীণ ও অতি ক্ষুদ্র বস্তুগুলোর প্রকৃত আকার হয়তো আমাদের সূর্যের চেয়ে বিশাল, আমাদের সৌরজগতের চেয়ে বিশাল, অথবা এর চেয়েও অকল্পনীয় বিশাল। এই চিত্রটি দেখুন, এটি আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির একটি ক্ষুদ্র অঞ্চল। দেখে মনে হচ্ছে অতি ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য কণার সমাহার, কিন্তু এই ছবির প্রত্যেকটি ক্ষুদ্র কণা আমাদের সূর্যের মতো কিংবা তারও বড় বা ছোট আকারের এক একটি নক্ষত্র। আর এই নক্ষত্রগুলোর অধিকাংশটি রয়েছে নিজস্ব সৌর ব্যবস্থা। আর প্রথম পর্বে আলোচনাকৃত সেই বিশাল ওট ক্লাউড এই চিত্রের একটি বিন্দু কণার মতোই। বিশ্বের ঘোর যেন স্থির হয়ে আছে। পেছনে জমাটবদ্ধ মেঘের মতো যে কালো কালো অংশগুলো দেখা যাচ্ছে তা হচ্ছে মিল্কি ওয়ের অরিয়ন বাহুতে স্থিত বিভিন্ন নেবুলা, মহাকাশীয় ডাস্ট, ধুলো, পুরনো নক্ষত্রদের ধ্বংসাবশেষ আর বিভিন্ন গ্যাসীয় মিশ্রণ। আর এই ক্ষুদ্র যে অংশটিকে জুম করে দেখানোর চেষ্টা করছি, এটি হলো আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির বাইরে অবস্থান করা আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমিডা। যে আকাশ বহু পথের, পরবর্তী পর্বে আমরা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির প্রতিবেশী গ্যালাক্সিদের ব্যাপারে এবং তাদের গতিপথের বিষয়ে আলোচনা করব। আরও বিশ্ব অপেক্ষা করছে আমাদের জন্য। এখানে আরও কিছু অবজেক্টের সাথে আমি আপনাদের পরিচয় করে দিতে চাই। এই ছবিকে যদি আমরা একটু জুম করি, তাহলে এখানে আমরা স্বাভাবিক নক্ষত্রের চেয়ে আরও গাঢ় উজ্জ্বল ও ডার্ক এবং আকারে কিছুটা বড় কিছুটা অবজেক্ট দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে নেবুলা। আর নেবুলা ধুলোবালি আর গ্যাসের সমন্বয়ে বিশাল মহাকাশীয় মেঘপুঞ্জ। এই মেঘ থেকে কিন্তু বৃষ্টি নামে না। এই মেঘ আমাদের পৃথিবীর সমস্ত মেঘের চেয়েও বিলিয়ন বিলিয়ন কোটি গুণ বড়, কারণ এই মেঘ থেকেই জন্ম নেয় হাজার হাজার নক্ষত্র এবং নেবুলাতে স্থিত ধুলোবালি আর গ্যাসই হলো নক্ষত্র তৈরির কাঁচামাল। আরও মজার বিষয় হচ্ছে এই বিশাল নেবুলাগুলো তাদের কক্ষপথ ধরে প্রতিনিয়ত মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে প্রদক্ষিণ করে চলেছে। সুতরাং এ থেকে আরও জানা গেল যে বহুপথের আকাশ শুধু নক্ষত্রদের আকাশ নয়, আরও অনেক অবজেক্টের বহু পথ হল এই আকাশ বা মহাকাশ। নক্ষত্রদের কুয়াশার মতো মিল্কি ওয়ে গ্যালাক্সির মধ্যে আল্লাহ তাআলা আরও কত রকম বস্তুর অস্তিত্ব রেখেছেন তা অকল্পনীয়। এখনও মহাকাশ বিজ্ঞান মহাকাশে স্থিত প্রধান প্রধান কিছু অবজেক্টকে স্পেসিফিকভাবে চিহ্নিত করতে পেরেছে মাত্র।
আল্লাহ তাআলার সৃষ্ট আরো কত অজানা বিস্ময়ে এই মহাকাশে লুকিয়ে রয়েছে তা আমাদের জানা নেই। স্বয়ং পদার্থ বিজ্ঞান এবং মহাকাশ বিজ্ঞান সরল স্বীকারোক্তি দিয়েছে যে এখনো পর্যন্ত বিজ্ঞান এই মহাবিশ্বের মাত্র 40 ভাগই জানতে পেরেছে। আরও বাকি আছে 96 ভাগ অজানা। তবে এই মহাবিশ্বে যে অকল্পনীয় বিশালতা এবং এখানে স্থিত সবগুলো অবজেক্টের মধ্যে যে ভিন্নতা ও বৈচিত্র্যতা রয়েছে তাকে বিশ্লেষণ করে কোনো মতেই মনে হবে না যে মানুষ মহাবিশ্বের 4% তথ্য জেনে গেছে। মনে হবে মানুষ মহাবিশ্বের লাখো ভাগের 1 ভাগও জানতে পারেনি। তার একটি উদাহরণ যদি বলি তাহলে বলতে হয়, মহাকাশের কথা বাদই দিলাম, মহাকাশের ক্ষুদ্র অণু গ্যালাক্সিদের কথাও ধরে নিলাম আমাদের কল্পনার বাইরে, নক্ষত্রদের কথাও বাদ দিলাম, আমাদের পুরো সৌরজগতের কথাও ছুঁড়ে ফেললাম। শুধুমাত্র আমাদের পৃথিবীর প্রকৃতি তথা ভূপৃষ্ঠে যে বৈচিত্র্যতা রয়েছে, প্রাণীকুল রয়েছে, সাগরের গভীর তলদেশে যে সীমাহীন বৈচিত্র্যতা রয়েছে, শুধুমাত্র এই পৃথিবীর সেই বৈচিত্র্যময় রহস্যের 100 ভাগের 10 ভাগও কি জানতে পেরেছে মানুষ? না, পারেনি। তাহলে কোন যুক্তিতে মানুষ এটা দাবি করতে পারে যে তারা মহাবিশ্বের 100 ভাগের 4 ভাগই জেনে ফেলেছে? না, এটা কখনোই সম্ভব নয়। সুতরাং দ্ব্যর্থহীনভাবেই বলা যেতে পারে এই মিল্কি-ওয়ে গ্যালাক্সিতে বিরাজমান অকল্পনীয় এই নক্ষত্রদের চাইয়ের একটি নক্ষত্রের আভ্যন্তরীণ রহস্যেরও পুরো উদ্ঘাটন সম্ভব হয়নি এখনো। যদিও বা সুপরিসরে মহাবিশ্বের বিশালতার সাপেক্ষে বিশাল বিশাল অংশের প্রাথমিক তথ্যগুলো জানতে পেরেছে বিজ্ঞান। আর মানুষের এই মহাকাশ অনুসন্ধান মানুষকে করেছে বিস্মিত, কারণ এই যে কল্পনাতীত সৃষ্টিযজ্ঞের এক বিশাল সমাহার, আর এর মাধ্যমে মানুষের মনেও প্রশ্ন জেগেছে সীমাহীন এই মহাকাশের কল্পনাতীত, গণনাতীত, মহাকাশীয় এই বস্তুসমূহের মধ্যে এক সুনিপুণ সামঞ্জস্যপূর্ণ সহাবস্থান রয়েছে। রয়েছে গাণিতিক হিসাব নিকাশ সহ অনেক রহস্য। সমুদ্র তটের অগণিত বালিকণার মতো এত এত তারকা, কিন্তু তাদের মধ্যে কোনো সংঘর্ষ হচ্ছে না, কারো পথ বা স্থান বিচ্যুত হচ্ছে না। সবাই যেন আবদ্ধ রয়েছে একটি নিয়মতান্ত্রিক সুপরিকল্পিত পরিচালনার অধীনে। তাহলে এদেরকে কেউ পরিচালনা করছে? কারো সুস্পষ্ট নির্দেশনা কি এরা মেনে চলছে? এই প্রশ্ন এখন পৃথিবীর তাবৎ অবিশ্বাসী ও বস্তুবাদীদের মনে সংশয়ের ঝড় তুলেছে। আর পবিত্র কোরআনে আল্লাহ কি বলছেন আমরা সেদিকে একটু দৃষ্টি দেই। সূরা কাফের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। তারা কি তাদের উপরকার আকাশের দিকে তাকিয়ে দেখে না কিভাবে আমি তা বানিয়েছি এবং তাকে সুশোভিত করেছি, আর তাতে কোনো ফাটলও নেই? এর দ্বারা মানুষকে আল্লাহ তাআলা তাগাদা দিচ্ছেন যাতে মানুষ মহান আল্লাহর এই সৃষ্টি জগৎকে গভীরভাবে দেখে আর গবেষণার মাধ্যমে আল্লাহ তাআলার ক্ষমতা, শক্তিকে অনুভব করতে পারে, আর আল্লাহ তাআলার সৃষ্টির নৈপুণ্যতার মধ্যে নিহিত অলৌকিকতাকে অনুভব করে কৃতজ্ঞতা ও তাকওয়া অর্জন করতে পারে। পবিত্র কোরআনের অন্যত্র অর্থাৎ সূরা আল জাসিয়ার 13 নম্বর আয়াতে বলেন, আর তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন যা কিছু আছে আকাশে এবং যা কিছু আছে জমিনে, সেগুলো সব কিছুকে। এতে চিন্তাশীল মানুষদের জন্য অবশ্যই অনেক নিদর্শন রয়েছে। সুতরাং আল্লাহ তাআলার ঘোষণা মতে জমিনে এবং আকাশে তথা মহাকাশে এবং নক্ষত্রদের মধ্যে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন। আকাশের দিকে অবচেতন মনে স্বাভাবিক দৃষ্টি দিয়ে তাকালে তা একটি সাধারণই আকাশ, বই আর কিছু নয়। কিন্তু যখন আপনি আমি চিন্তাশীল দৃষ্টি দিয়ে আকাশের দিকে তাকাবো, তখন বুঝতে পারবো যে আকাশ স্থিত সবকিছুই মহান আল্লাহর নিদর্শন। সুতরাং যদি আমরা এই আয়াতে আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী মহাকাশে একবার চোখ বুলিয়ে দেখি, তাহলে স্বাভাবিক আকাশের সাদা প্রলেপের ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে যে আল্লাহ তাআলার অসীম কুদরত রয়েছে তাকে দেখতে পাব। এটি আমাদের মিল্কি-ওয়ে গ্যালাক্সির অরিয়ন আর্মের ক্ষুদ্র একটি অংশ বা অঞ্চল। এখানে এই অংশটিকে 16টি ছোট অংশে বিভক্ত করা হয়েছে এবং 4টি বড় অংশে বিভক্ত করা হয়েছে। দেখুন, এগুলোকে মনে হবে যেন ধুলোবালি পূর্ণ কুয়াশা, যাতে রয়েছে অসংখ্য ধূলিকণা। যদি আমরা সুদূর দূরত্বে থাকা একটি অতি ক্ষুদ্র কণাকে বড় করে দেখি, দেখুন এটি একটি অকল্পনীয় দূরত্বে থাকা নক্ষত্র যার নাম পিআই মেনসি।
যেটি আমাদের সূর্যের চেয়ে কিছুটা বড়, অর্থাৎ সূর্যের চেয়ে 1.2 গুণ বড়, আর সূর্যের চেয়ে 1.4 গুণ বা প্রায় 1.5 গুণ উজ্জ্বল। এর একটি গ্রহ রয়েছে যার নাম পিআই মেনসি সি। এই গ্রহটি আমাদের পৃথিবীর চেয়ে দ্বিগুণের চাইতে সামান্য বড়, আর গ্রহটির একদিন আমাদের পৃথিবীর হিসেবে 6.3 দিন, এবং এটি একটি গ্যাসীয় গ্রহ, অর্থাৎ এর শক্ত কোনো সারফেস নেই। গ্রহটির কেন্দ্র ব্যতীত বাকিটা পুরোটাই গ্যাস, যা কিনা আমাদের সৌরজগতের সৌরগ্রহের মতো। এবার আমরা যদি নক্ষত্র মণ্ডলের আরও একটু উপরের দিকে যাই এবং এখান থেকে একটি অতি ক্ষীণ নক্ষত্রকে জুম করে দেখি, দেখুন এই নক্ষত্রটিকে বিজ্ঞানীরা নামকরণ করেছেন LHS 3844, যেটি কিনা আমাদের সূর্যের তুলনায় প্রায় 8 গুণ ছোট। এই নক্ষত্রটিরও একটি গ্রহ রয়েছে যার নাম LHS 3844b। এই গ্রহটি আমাদের পৃথিবীর চেয়ে কিছুটা বড় এবং এটি তার নক্ষত্রের একেবারে লাগোয়া হওয়ায় এটি অত্যন্ত উত্তপ্ত একটি ধাতব গ্রহ, যা কিনা একেবারে আমাদের সৌরজগতের বুধ গ্রহের জাত ভাইয়ের মতো। এরপর যদি আরও নিচে নেমে বাঁ দিক থেকে একটি বিন্দুকে চিহ্নিত করি এবং জুম করি, তাহলে দেখি এটিও একটি নক্ষত্র যার আকার আমাদের সূর্যের চেয়েও কিছুটা বড়, এবং এই নক্ষত্রটির নাম HD 21749। এর একটি গ্রহ রয়েছে যার নাম HD 21749b। এটি একটি এমন গ্রহ যার পৃষ্ঠ শুধু পানি আর পানি, কোনো স্থলভাগ নেই এই গ্রহে, যার কারণে গ্রহটি দেখতে একটি ব্লু স্নো বলের মতোই নীল। অরিয়ন আর্মের একটি ক্ষুদ্র অঞ্চল থেকে ধুলোকণার মতো নক্ষত্র সমুদ্রের মাত্র 3 কণাকে আমরা জুম করে দেখলাম। তাতে দেখা গেল এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো নিছক কেবল কণাই নয়, এদের সবগুলোই এক একটি নক্ষত্র, আর এদের অধিকাংশটি রয়েছে আমাদের মতো সৌরজগৎ। বলে রাখা আবশ্যক যে এই অংশে থাকা সমস্ত তারাদের সম্পূর্ণ তথ্য বিজ্ঞানীদের কাছে রয়েছে। আর বিশাল সমুদ্র তটের বালি কণার মতো এই বিশাল নক্ষত্র সমুদ্রের প্রত্যেকটি নক্ষত্র তাদের স্বতন্ত্র মৌলিক বৈশিষ্ট্য ও সক্রিয়তা বজায় রেখে একে অপরের কাছ থেকে সুনির্দিষ্ট সুনিরাপদ দূরত্বে থেকে মিল্কি ওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে প্রদক্ষিণের মাধ্যমে আমাদের সূর্যের মতো নিজেদের লাইফ সাইকেল চালিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে এবার ভাবুন, এই আকাশ কত অগণিত অবজেক্টের কক্ষপথ ও গতিপথের সম্ভার। আমরা তো কেবল মিল্কি ওয়ে গ্যালাক্সির একটি ক্ষুদ্র বাহুর ক্ষুদ্র একটি অঞ্চলের মাত্র 3টি নক্ষত্রের তথ্য জানলাম মাত্র। আরও বেশি অবাক লাগার বিষয় যে এই পুরো মিল্কি ওয়ে গ্যালাক্সি হল প্রথম আসমানের নিচের অংশের ক্ষুদ্র একটি কণা মাত্র। পরবর্তী পর্বে আমরা বহুপথের আকাশের আলোচনায় আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির বাইরের অবজেক্টগুলো নিয়ে বিশদ আলোচনা করে তাদের কক্ষপথ ও গতিপথ সম্পর্কে জেনে মহাকাশের বহুপথের আরও অবিশ্বাস্য রহস্যের উদ্ঘাটন করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এখানে 2টি বিষয় লক্ষণীয়। যদি আমরা প্রথমের সেই তারকা জটের ছবিটির দিকে আরেকবার তাকাই, তাহলে এতক্ষণের আলোচনায় জ্ঞাত হওয়া তথ্যের আলোকে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে ছবিতে থাকা প্রত্যেকটি কণা তথা নক্ষত্রসমূহ কেমন জানি ৮-৬০ গাঢ়ভাবে একে অপরের সাথে মিলেমিশে রয়েছে। তাদের দেখে মনেই হচ্ছে না তাদের মধ্যে কোনো দূরত্ব রয়েছে। তাহলে কিভাবে বলা যায় যে তারা একে অপরের কাছে থেকে সুনির্দিষ্ট দূরত্বে রয়েছে এবং তাদের মধ্যে কোনো সংঘর্ষ হচ্ছে না? সত্যিকার অর্থে এই মহাকাশ ও মহাকাশে স্থিত নক্ষত্র রাজির স্রষ্টা আল্লাহ তাআলা যে কত নিপুণ স্রষ্টা, এবং এই মহাবিশ্বের প্রতি পরতে পরতে তার শক্তি, ক্ষমতা ও সৃষ্টি কৌশলে যে স্বাক্ষর তিনি রেখেছেন তার বিন্দুমাত্র জানলেও একজন বিবেকবান মানুষের মস্তিষ্ক আল্লাহ তাআলার সমীপে সিজদায় অবনত হয়ে আসবে। কত মহিমাময় আমাদের স্রষ্টা! কত নক্ষত্র সমূহকে দেখতে জটনা মনে হলেও আসলেই তারা একে অপরের কাছ থেকে সুদূর দূরত্বে অবস্থান করছে। আমাদের সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করা নক্ষত্রটি, অর্থাৎ সূর্যের সবচেয়ে নিকটতম প্রতিবেশী নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টারাই। এই প্রক্সিমা সেন্টারাই আমাদের পৃথিবী তথা আমাদের সূর্য থেকে 4.2 আলোকবর্ষ বা 39,77,400 কোটি কিলোমিটারের মতো অকল্পনীয় সুদৃঢ় দূরত্বে অবস্থান করছে। তবে বাইনারি স্টার সিস্টেমের নক্ষত্রের কথা আলাদা, কারণ তারা একাধিক নক্ষত্র একে অপরকে প্রদক্ষিণ করে থাকে, তাই তারা স্বাভাবিকভাবেই একে অপরের অনেক নিকটে থাকে। তবে এরকম তারার অসংখ্য মহাবিশ্বে খুবই নগণ্য, আর বেশিরভাগ তারার মধ্যে রয়েছে গড় 4 আলোকবর্ষের মতো সুদূর নিরাপদ দূরত্ব। এটাকে শুধু দূরত্ব বললেই কম বলা হবে, বলা যায় অকল্পনীয় দূরত্ব। কিরকম? আসুন একটু ধারণা নেওয়ার চেষ্টা করি।
বর্তমানে মনুষ্য নির্মিত সবচেয়ে দ্রুতগতির মহাকাশযান হল পার্কার সোলার প্রোব, যাকে 2018 সালের 12 আগস্ট সূর্যকে বিশদভাবে জানতে সূর্যের অতি নিকটে পাঠানো হয়েছিল এবং পার্কার সোলার প্রোবের ছিল গতি সেকেন্ডে 192.2 কিলোমিটার। সেই হিসেবে পার্কার সোলার প্রোব 1 বছরে পাড়ি দেবে 606,12,19,200 কিলোমিটার। যেহেতু আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটি আমাদের চেয়ে 4.2 আলোকবর্ষ বা 39,77,400 কোটি কিলোমিটার দূরে অবস্থান করছে, সেহেতু পার্কার সোলার প্রোব বছরে 606,12,19,200 কিলোমিটার পথ পাড়ি দিলেও প্রক্সিমা সেন্টারাইতে পৌঁছতে তার সময় লাগবে 6,562 বছর। আর অ্যাপোলো 11 নামক যে রকেটে করে 1969 সালে চাঁদে ভ্রমণ করা হয়েছিল, তার গতি ছিল সেকেন্ডে 12 কিলোমিটার। সেটিতে করে প্রক্সিমা সেঞ্চুরাইতে যেতে সময় লাগবে 1,08,098 বছর। ভাবতে পারেন নক্ষত্রদের গড় দূরত্ব কিরকম? এবার আপনি নক্ষত্র গুচ্ছদের এই ছবিটির দিকে তাকান এবং নিজের মনকে প্রশ্ন করুন তো, এই নক্ষত্র জঙ্গলের অগণিত নক্ষত্ররা কি কখনো সাংঘর্ষিক হতে পারে? রাতের আকাশের নক্ষত্রদের মধ্যে খুব ছোট ছোট গ্যাপগুলোর বিশালতা হয়তো আপনাকে নিয়ে যাবে ভাবনার অন্য এক জগতে। সুতরাং এই নাতিদীর্ঘ আলোচনার মাধ্যমে আমরা জানলাম আমাদের এই মিল্কি ওয়ে নামক স্টার সিটিতে কি অগণিত পরিমাণ নক্ষত্রদের বিচরণ আর কত সুনির্ধারিত তাদের প্রত্যেকের পথ। সুতরাং নক্ষত্র সমুদ্রের দিকে তাকিয়ে বলুন তো, এই আকাশ কত শত কোটি পথের সমাহার। আল্লাহ তাআলার বাণী চিরসত্য। ভিডিও শুরুতে বলেছিলাম এই আকাশ বহু পথের, অগণিত সুড়ঙ্গের। এতক্ষণের আলোচনায় আমাদের গ্যালাক্সির অরিয়ন আর্মের কিছু তারকা গুচ্ছ বিশ্লেষণে আমরা বহু পথের মহাকাশের ধারণা পেয়েছি এবং পবিত্র কোরআনে আল্লাহ তাআলার ঘোষণাকে বর্তমান আধুনিক মহাকাশ বিজ্ঞান দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত পেয়েছি। তবে আমরা এই পর্বে এখনো পর্যন্ত মহাকাশের কোনো সুড়ঙ্গের সন্ধান পাইনি। একটু চলে যেতে হবে শুরুর দিকে দেখা সেই নক্ষত্রদের ছবিতে। সেই ছবিতে আমরা স্বাভাবিক নক্ষত্রের চেয়ে আরও গাঢ়, উজ্জ্বল ও ডার্ক এবং আকারে কিছু বড় কিছু অবজেক্টকে চিহ্নিত করেছিলাম। আপনাদের কি মনে আছে কি নাম বলেছিলাম এগুলোর? রাইট, নেবুলা। এগুলো হচ্ছে নেবুলা। আর নেবুলা হলো ধুলো, বালি আর গ্যাসের সমন্বয়ে বিশাল মহাকাশীয় মেঘপুঞ্জ। বলেছিলাম এই মেঘ থেকে কিন্তু বৃষ্টি নামে না। এই মেঘ আমাদের পৃথিবীর সমস্ত মেঘের চেয়ে বিলিয়ন বিলিয়ন কোটি গুণ বড়, কারণ এই মেঘ থেকেই জন্ম নেয় হাজার হাজার নক্ষত্র এবং নেবুলাতে স্থিত ধুলোবালি আর গ্যাসই হল নক্ষত্র তৈরির কাঁচামাল। হ্যাঁ, রাতের আকাশে চোখ বুলিয়ে দেখার সময় আমাদের চোখে তেমন ধরা না দেওয়া এই ছোট ছোট কণাগুলোই মহাকাশের বিশাল সুড়ঙ্গ। আসুন এরকম মহাকাশীয় একটি সুড়ঙ্গের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এটি হলো এইরকম একটি সুড়ঙ্গ যার নাম অরিয়ন নেবুলা। এখন বলতে পারেন কিভাবে নিশ্চিত হলাম যে এটি অরিয়ন নেবুলা? আমি নিশ্চিত, কারণ আমার অরিয়ন নেবুলা এবং অরিয়ন নক্ষত্র মণ্ডলকে চেনার মূল ক্লু মুখস্থ আছে এবং সেটি হলো এই 3টি তারকা। এই 3টি তারকাকে একত্রে বলা হয় অরিয়ন বেল্ট। আর অরিয়ন বেল্টের নিচে অবস্থিত অরিয়ন নেবুলা। এই অরিয়ন নেবুলা আমাদের পৃথিবী থেকে 1344 আলোকবর্ষ দূরে অবস্থান করছে, যার কারণে এটি আমাদের পৃথিবী থেকে ক্ষুদ্র কণার মতোই দেখা যায়। তো চলুন আমরা সুদূর দূরত্ব থেকে ধীরে ধীরে অরিয়ন নেবুলার দিকে যেতে শুরু করি। আমরা যতই অরিয়ন নেবুলার কাছে যাচ্ছি ততই এই নেবুলাটির আভ্যন্তরীণ বিস্ময় আমাদের কাছে পরিষ্কার হতে চলেছে এবং ততই এটি বৃহৎ হয়ে আমাদের চোখে ধরা দিচ্ছে। আমরা জেনেছি নেবুলা হলো মহাকাশীয় ধুলোবালি আর গ্যাসের সমন্বয়ে গঠিত বিশাল মহাকাশীয় মেঘপুঞ্জ। আর মহাকাশের অধিকাংশ নেবুলাই সুড়ঙ্গের মতো, যা কিনা অরিয়ন নেবুলাতে আমরা দেখতে পাচ্ছি। আর এই নেবুলাই হলো নক্ষত্রদের আঁতুর ঘর। নেবুলাতে বিলিয়ন বিলিয়ন বছর ধরে পুঞ্জীভূত থাকা মহাকাশীয় গ্যাস ও ডাস্ট থেকে বিভিন্ন ফরমেশনে দীর্ঘ সময়ের ব্যবধানে নক্ষত্ররা জন্ম নেয় এবং মহাকাশে ছড়িয়ে পড়ে। আমরা দেখতে পাচ্ছি অরিয়ন নেবুলা থেকে সদ্য জন্ম নেওয়া অনেক শিশু নক্ষত্র নেবুলা কেন্দ্র থেকে বের হয়ে আসছে। তবে আমরা যতই শিশু বলি না কেন, এই নক্ষত্রগুলোর বয়স অন্তত কম করে হলেও কয়েক মিলিয়ন বছর। আর এটি হলো অরিয়ন নেবুলার কেন্দ্র।
কেন্দ্র না বলে যদি এটিকে আমরা নক্ষত্র ডিম্বাশয় বলি তাহলে কিন্তু ভুল মনে হবে না। আর নক্ষত্রগুলোকে ক্ষুদ্র মনে হলেও এরা মোটো ক্ষুদ্র নয়। এরা আকারে আমাদের সূর্যের চেয়ে কিছুটা বড় কিংবা কিছুটা ছোট। আর চতুর্দিকে থাকা বিভিন্ন রঙের এই গ্যাস এবং ডাস্টটি হল নক্ষত্র তৈরির কাঁচামাল বা র মেটেরিয়াল। কি এক রহস্যময় জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন মহাকাশে আমাদের জন্য, আমরা চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। মহাকাশ বিজ্ঞানীরা 100 ভাগ নিশ্চিত না হলেও খুব জোর দিয়ে বলছেন এই অরিয়ন নেবুলার গর্ভ হতেই একদিন আমাদের সূর্য জন্ম নিয়েছিল সহস্রাধিক সঙ্গী সাথীদের সাথে। আমাদের সূর্য কয়েক কোটি বছর তার সঙ্গীয় নক্ষত্রদের কাছাকাছি ছিল এবং পরবর্তীতে মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে প্রদক্ষিণ করতে করতে অরিয়ন নেবুলা তথা তার জন্মস্থান হতে ধীরে ধীরে দূরে সরে যেতে যেতে প্রায় 1344 আলোকবর্ষ দূরে তথা বর্তমান অবস্থানে এসে পৌঁছায়। অরিয়ন নেবুলার আরও গভীরে যদি আমরা প্রবেশ করি তাহলে দেখা যাচ্ছে এর মধ্যে সুড়ঙ্গ। দেখুন কি পরিমাণ নক্ষত্র এই নেবুলার কেন্দ্র থেকে প্রতিনিয়ত প্রডিউস হচ্ছে। সত্যিকার অর্থেই এটি মহান আল্লাহ তাআলা কর্তৃক সৃষ্ট একটি নক্ষত্র তৈরির কারখানা। এই অরিয়ন নেবুলা আমাদের সৌরজগতের চেয়ে বিলিয়ন বিলিয়ন গুণ বড়। অরিয়ন নেবুলার কয়েকশো আলোকবর্ষ দূরে রয়েছে হর্সহেড নেবুলা এবং ফ্রেম নেবুলা। এরা প্রত্যেকেই ভেরি অ্যাক্টিভ স্টার ফরমেশন জোন। আর এরকম মিলিয়ন মিলিয়ন নেবুলা তথা মহাকাশীয় সুড়ঙ্গে সয়লাব আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি। আর এইসব নেবুলাদেরও রয়েছে নিজস্ব বিশাল কক্ষপথ, যে কক্ষপথ ধরে এরা মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রকে প্রদক্ষিণ করে চলেছে প্রতিনিয়ত। শুধু তাই নয়, আমাদের গ্যালাক্সির অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে অন্যরকম কিছু ভয়ানক দানব সুড়ঙ্গ যাদের নাম ব্ল্যাক হোল। আমাদের চ্যানেলের আল কোরআন ও বিজ্ঞানের দৃষ্টিতে ব্ল্যাক হোল কি শিরোনামের ভিডিওতে কোরআনের আলোকে ব্ল্যাক হোলের বিশদ বিজ্ঞান ভিত্তিক তথ্য দেওয়া আছে। তাই এই ভিডিওতে ব্ল্যাক হোলের আলোচনায় গিয়ে ভিডিওটি আর দীর্ঘ করতে চাই না। উপরের আই বাটন কিংবা নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে আসার অনুরোধ রইল। অতএব যে আকাশ বহুপথের অগণিত সুড়ঙ্গের দ্বিতীয় পর্বের এই দীর্ঘ আলোচনা থেকে আমরা বিশেষভাবে অবগত হলাম যে আমাদের দৃশ্যমান আকাশ অগণিত শত কোটি অবজেক্টের অকল্পনীয় পথ ও সুড়ঙ্গের সমাহার, এবং এই দীর্ঘ সময় আলোকপাত করা অবজেক্টগুলো শুধুমাত্র আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির অভ্যন্তরে স্থিত সবচেয়ে ক্ষুদ্র বাহু অরিয়ন আর্মের। অবশ্যই মিল্কিওয়ে গ্যালাক্সির বাকি বাহুগুলোতেও এই একই রকম অবজেক্টই বিদ্যমান বলে আমাদের বিশ্বাস। তাই এই পর্বের আলোচনায় গ্যালাক্সির আভ্যন্তরীণ অবজেক্টের গতিপথ ও কক্ষপথ সম্পর্কে জানার ইতি টানব। তবে আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই, আমরা যে বিষয়ে এতক্ষণ আলোচনা করলাম বা আমাদের এই মিল্কিওয়ে গ্যালাক্সি আকাশের শেষ অবজেক্ট নয়, বরং এতক্ষণের আলোচনাকৃত সব কিছুই মহাকাশের একটি অতি ক্ষুদ্র বিন্দু তথা মিল্কিওয়ে গ্যালাক্সির আভ্যন্তরীণ বিষয়বস্তু মাত্র। পরবর্তী পর্বে আমরা আমাদের এই গ্যালাক্সির গতিপথ, গ্যালাক্সির বাইরের আরও বহু মহাকাশীয় বস্তু সম্ভার, তাদের গতিপথ নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং পরবর্তী পর্বে মহান আল্লাহ তাআলার আরও বিস্ময়কর সৃষ্টি সম্ভারের বিষয়ে জেনে আমরা বহুপথের আকাশের ব্যাপারে সমৃদ্ধ জ্ঞান লাভ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। অতএব যে আকাশ বহুপথের অগণিত সুড়ঙ্গের তৃতীয় পর্ব দেখার দাওয়াত রেখে এবং এতক্ষণের আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিনের যে ক্ষমতা ও তার সৃষ্টি সম্ভারের সূক্ষ্ম ব্যাখ্যা জেনে আমরা ধন্য হলাম, এজন্যে সে মহান প্রভুর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে এখানেই শেষ করছি। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমানে যা কিছু আছে আর জমিনে যা কিছু আছে সবই আল্লাহর প্রশংসা ও মহিমা ঘোষণা করে। তিনি মহাপরাক্রান্ত ও মহাবিজ্ঞানী।